প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আফ্রিকার সাহারা মরুভূমিতে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরের চীনাবাদাম চাষের প্রচেষ্টা, আর যা দেখে সারা বিশ্বের কোটি কোটি মানুষ আজ হতবাক হয়ে গেছে। মরুভূমি থেকে উঠে এলো এক অবিশ্বাস্য ফলাফল। ভাবুন তো একবার, পৃথিবীর সবচেয়ে কঠিন ও প্রতিকূল মরুভূমিগুলোর মধ্যে অন্যতম হলো সাহারা মরুভূমি, যেখানে শুধু শুকনো বালি, যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না, যেখানে সূর্যের তাপে মাটি জ্বলে ওঠে আগুনের মতো। সেই সাহারা মরুভূমিতেই একদিন শুরু হয় এক অবিশ্বাস্য কৃষি পরীক্ষা। এই অসম্ভব কাজের নেতৃত্ব দেন বুর্কিনা ফাসোর তরুণ ও সাহসী প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। তিনি বিশ্বাস করতেন, আমাদের জমি শুকনো হতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন কখনো শুকনো নয়। সব রকম প্রতিকূলতাকে হার মানিয়ে প্রচণ্ড গরম, অনুর্বর মাটি আর জলের সংকটের মাঝেও তিনি শুরু করেন চীনাবাদাম চাষের এক মহা পরিকল্পনা। এই পরীক্ষার ফলাফল ছিল এতটাই চমকপ্রদ যে তা সারা বিশ্বের কোটি কোটি মানুষকে স্তম্ভিত করে দেয়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আধুনিক কৃষি প্রযুক্তি, বুদ্ধিমান সেচ ব্যবস্থা, ড্রোন ও স্মার্ট মেশিন এবং মানুষের অদম্য সংকল্প সাহারা মরুভূমির শুকনো বালুকে বদলে দিয়েছে সবুজ চীনাবাদাম খামারে। যেখানে একসময় কিছুই জন্মাতো না, আজ সেখানে দোল খায় সবুজ গাছ। এই অপ্রত্যাশিত সাফল্য প্রমাণ করে দিয়েছে মরুভূমিতেও কৃষিকাজ সম্ভব। আপনি যদি আগ্রহী হন টেকসই কৃষি, আফ্রিকায় আধুনিক চাষাবাদ, চীনাবাদাম উৎপাদন এবং প্রকৃতিকে হার মানানো বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্পে, তাহলে এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ শেষে যে পরিবর্তনটা দেখা যাবে তা আপনার বিশ্বাসকেও নাড়া দিয়ে যাবে। আরও এমন চমকপ্রদ কৃষি পরীক্ষা এবং বাস্তব সাফল্যের গল্প পেতে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মরুভূমিতে চীনাবাদাম চাষ শুনতে যতটা সহজ লাগে, আসলে কাজটা তার থেকে হাজারো গুণ বেশি কঠিন। বিশেষ করে যখন সেই মরুভূমি হয় আফ্রিকার ভয়ঙ্কর সাহারা মরুভূমি, যেখানে চোখ যতদূর যায় শুধু বালি আর বালি। কোথাও উঁচু ঢিপি, কোথাও গভীর খাদ, যেন ছোট ছোট পাহাড় ছড়িয়ে আছে চারদিকে। এই অসমতল জমির উপর কখনোই সরাসরি চাষ করা সম্ভব নয়। আর সেই কারণেই প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরের নেতৃত্বে প্রকল্পের প্রথম ও সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হলো পুরো মরুভূমিটাকে আগে সমতল করতে হবে। এই মুহূর্ত থেকে শুরু হয় মানুষ আর প্রকৃতির প্রথম বড় লড়াই। দূর থেকে হঠাৎ গর্জন শোনা যায়। মরুভূমির নিস্তব্ধতা ভেঙে একটার পর একটা আধুনিক জেসিবি আর শক্তিশালী আর্থ মুভার ঢুকে পড়ে সাহারার বুকে। সূর্যের আলোতে চকচক করতে থাকে এই বিশাল মেশিনগুলো। তাদের ভারী চাকায় কেঁপে উঠে বালির বুক। একটার পর একটা উঁচু বালির ঢিপি ভাঙতে থাকে। ছোট পাহাড়ের মতো ঢিপিগুলো ধীরে ধীরে মাটিতে মিশে যায়। যখন মেশিনগুলো চলতে থাকে তখন চারদিকে উঠতে থাকে হাজার হাজার বালুকণা। আকাশ ঢেকে যায় ধুলোর পর্দায়। সূর্য যেন ঝাপসা হয়ে যায়। কখনো মনে হয় ঝড় উঠেছে মরুভূমিতে। এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই কাজ করে যায় শ্রমিকরা। মুখে কাপড় বাঁধা, চোখে সুরক্ষা চশমা, মাথায় হেলমেট। তবুও গরমে ভিজে যায় শরীর, তবুও থামে না তাদের হাত। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কেউ হাল ছাড়ে না, কারণ তারা জানে এই লড়াই জিততে পারলেই সাহারায় জন্ম নেবে নতুন জীবন। মাসের পর মাস এই কাজ চলতে থাকে। অবশেষে একদিন, যেখানে একসময় ছিল উঁচু বালির পাহাড়, সেখানে দেখা যায় একটা বিশাল সমতল মাঠ। যেখানে একসময় মানুষ হাঁটতেও পারত না, সেখানে এখন গাড়ি চলতে পারে, ট্রাক্টর চলতে পারে, কাল্টিভেটর চলতে পারে, চাষের প্রস্তুতি নেওয়া যায়। এই মাঠ তৈরি হওয়ার মুহূর্ত প্রকল্পের সঙ্গে জড়িত সবাই থমকে দাঁড়িয়ে যায়, কারণ তারা বুঝে যায় তারা সত্যি সাহারাকে বদলাতে পেরেছে। এটাই ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরের স্বপ্নের প্রথম বাস্তব রূপ। এটাই ছিল এই যাত্রার প্রথম সাফল্য, মরুভূমিকে হার মানানোর প্রথম জয়। প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরের নেতৃত্বে জমি সমতল হওয়ার পর
অনেকেই ভেবেছিল এবার বুঝি চাষ শুরু হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরি জানতেন শুধু জমি সমান করলেই কৃষি হবে না, আসল লড়াই শুরু হয় মাটির ভিতরে। কারণ মাটি বাইরে থেকে দেখতে এরকম হলেও ভিতরে লুকিয়ে থাকে হাজারো রহস্য। ভেতরে কি আছে, কিভাবে এই মাটি ফসল ধরাবে তা না জেনে একটা বীজও ফেলা যায় না। তাই এবার মাঠে নামানো হলো দেশ বিদেশের সেরা কৃষিবিজ্ঞানীদের। ভোরের আলো ফোটার আগেই তারা পৌঁছে যান মাঠে। হাতে তাদের বিশেষ যন্ত্র, নোটবুক আর ক্যামেরা। কেউ মাটি খুঁড়ছেন গভীর থেকে, কেউ নিচ্ছেন উপরের স্তর থেকে, কেউ আবার মাঝখানের স্তর থেকে। পুরো মাঠ জুড়ে শত শত জায়গা সংগ্রহ করা হয় মাটির নমুনা। প্রতিটি নমুনায় লেখা থাকে কোন জায়গা, কত গভীরতা, কোন তারিখ, কারণ এখানে একটুও ভুলের কোনো জায়গা নেই। এরপর এই মাটি পাঠানো হয় বিশেষ ল্যাবরেটরিতে। শুরু হয় বিজ্ঞানীদের কাজ। মাইক্রোস্কোপ, কেমিক্যাল টেস্ট, ডিজিটাল মেশিন সব কিছু নিয়ে পরীক্ষা চলে। দিনের পর দিন এই পরীক্ষা চলতে থাকে। অবশেষে আসে রিপোর্ট। যেদিন রিপোর্ট হাতে আসে সবাই নিস্তব্ধে চুপ হয়ে যায়। অর্থাৎ এই মাটি চাষের জন্য একেবারেই প্রস্তুত নয়। সাধারণ কেউ বলে, এই রিপোর্ট দেখেই বলতো এখানে কিছুই হবে না, এই প্রকল্প বন্ধ করাই ভালো। কিন্তু প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরি দলের মানুষ ছিলেন আলাদা। তিনি রিপোর্ট দেখে বলেছিলেন, যদি মাটিতে প্রাণ না থাকে তাহলে সেটিকে তৈরি করে নেওয়া হবে। যদি শক্তি না থাকে আমরাই শক্তি বাড়াবো। এই মানুষগুলো হাল ছাড়ার জন্য আসেনি, তারা এসেছিল ইতিহাস তৈরি করতে। সাহারার এই মৃত মাটিকে জীবন্ত মাটিতে রূপান্তর করতে হবে, আর এখান থেকে শুরু হয় পরবর্তী অধ্যায়। এই যাত্রাই ছিল দ্বিতীয় বড় চ্যালেঞ্জ, জৈব সার ও কম্পোস্টের বিপ্লব। রিপোর্ট স্পষ্ট করে দিয়েছিল এই মাটি প্রায় মৃত, তাই এবার শুরু হয় মাটিতে প্রাণ ফেরানোর অভিযান। দূর দূরান্ত থেকে ট্রাকে ট্রাকে আনা হয় জৈব সার, কম্পোস্ট, গোবর সার, প্রাকৃতিক পুষ্টির উপাদান। একটার পর একটা ট্রাক সাহারা মরুভূমিতে ঢুকতে থাকে। শ্রমিকরা বেলচা হাতে মাটির সঙ্গে এই সার মেশাতে শুরু করে। শুকনো বালির পুষ্টির মিশ্রণে ধীরে ধীরে বদলে যায় মাটির রং। এখন এই মাটি আর বালু নয়, এখন এটা জীবন নিয়ে প্রস্তুত। আধুনিক কাল্টিভেশন ট্রাক্টরের শক্তিতে নতুন জীবন। মাটি যখন ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে শুরু করলো, তখন এলো পরবর্তী বড় ধাপ, জমিকে চাষের জন্য পুরোপুরি প্রস্তুত করা। এবার মাঠে নামে শক্তিশালী আধুনিক ট্রাক্টর বাহিনী। দূর থেকে শোনা যায় ইঞ্জিনের গর্জন। নিস্তব্ধ সাহারা মরুভূমির বুকে প্রথমবারের মতো প্রতিধ্বনিত হয় যন্ত্রের শক্তিশালী শব্দ। এই ট্রাক্টরগুলো সাধারণ নয়, এগুলো বিশেষভাবে তৈরি মরুভূমির কঠিন মাটিতে কাজ করার জন্য। ট্রাক্টরের পেছনে লাগানো থাকে অত্যাধুনিক কাল্টিভেটর মেশিন। এই মেশিন মাটির ভিতরে ঢুকে গভীরভাবে উল্টে দেয় জমির স্তরকে। শুকনো শক্ত বালু ভেঙে যায়, ভিতরে নরম মাটি উপরে উঠে আসে। ধীরে ধীরে মাটি নরম ঝুরঝুরে হয়ে যায় আর চাষের জন্য উপযোগী হয়। যেন বহু বছর পর মাটি আবার শ্বাস নিতে শেখে। একটার পর একটা ট্রাক্টর মাঠ জুড়ে চলতে থাকে। রোদ, গরম, ধুলো কিছুই থামাতে পারে না এই কাজকে। চালকেরা ঘন্টার পর ঘন্টা স্টিয়ারিং ধরে বসে থাকেন, কারণ তারা জানেন এই ধাপ ঠিকভাবে না হলে পরের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। মাটি প্রস্তুত হওয়ার পর শুরু হয় আরও সূক্ষ্ম কাজ, নিখুঁতভাবে লাইন টানা। বিশেষ যন্ত্রের সাহায্যে সমান দূরত্বে একটার পর একটা সোজা লাইন তৈরি করা হয়। এই লাইনগুলোই হবে চীনাবাদামের ভবিষ্যৎ ঠিকানা। প্রতিটি গাছ এই লাইনের উপরেই বড় হবে, এই লাইনের উপরেই ফল দেবে। এখান থেকে 1 ইঞ্চিও ভুলের সুযোগ নেই। বীজ বপনের আগে শুরু হয় প্রস্তুতি। আধুনিক নার্সারিতে শুরু হয় জীবনের শুরু। এবার আসে সেই আবেগঘন মুহূর্ত যার জন্য এত মাসের পরিশ্রম। কারণ সাহারার মতো কঠিন পরিবেশে সরাসরি মাঠে বীজ ফেললে অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথমেই তৈরি হয় অত্যাধুনিক নার্সারি। বিশাল গ্রিন হাউসের ভিতরে নিয়ন্ত্রিত আলো, নিয়ন্ত্রিত তাপমাত্রা, নিয়ন্ত্রিত আর্দ্রতা, ছোট ছোট ট্রেতে বিশেষ মিশ্রিত মাটি ভরে সেখানে রাখা হয় চীনাবাদামের বীজ। প্রতিটি ট্রে যেন একটি ছোট জীবনের ঘর। ড্রিপ লাইনের মাধ্যমে ফোঁটা ফোঁটা জল দেওয়া হয়।
কেউ হাত দিয়ে মাটি ছুঁয়ে দেখে, কেউ তাপমাত্রা মাপে, কেউ নোট নেয়, প্রতিদিন যায়। কয়েক সপ্তাহ পর সেই বীজ থেকে মাথা তুলে ছোট সবুজ চারা, যেন মরুভূমির বুকেই প্রথম হাসি ফোটে। এই চারাগুলো তখন আর শুধু গাছ নয়, এরা ভবিষ্যতের সৈনিক। যন্ত্রের হাতে স্বপ্নে বোনা নার্সারিতে চারা তৈরি হওয়ার পাশাপাশি চলে মাঠের জন্য বড় প্রস্তুতি। এবার কাজে লাগে অত্যাধুনিক বপন ও ট্রে প্রসেসিং মেশিন। এই মেশিনগুলো নিচ থেকেই ট্রেতে মাটি ভরে, সঠিক পরিমাপে চাপ দেয়, নির্দিষ্ট গভীরতায় বীজ বসায়, আবার সমান করে দেয়। মানুষ শুধু নিয়ন্ত্রণ করে। দেখলে মনে হয় একটা কৃষি ফ্যাক্টরি। শ্রমিকরা গ্লাভস পরে লাইন ধরে কাজ করে। একজন মেশিন চালায়, আরেকজন ট্রে সরায়, আরেকজন পরীক্ষা করে, কোথাও একটুও ভুল নেই। স্বপ্নের যাত্রা শুরু হয়। নার্সারিতে বড় হওয়া চারাগুলো যখন শক্ত হয়, তখন ট্রাকে করে সাহারার মাঠে নিয়ে যাওয়া হয়। সারিবদ্ধভাবে লাইন ধরে একটার পর একটা চারা বসানো হয়। বিশেষ যন্ত্র দিয়ে মাটিতে গর্ত করা হয়। তারপর চারা বসিয়ে আস্তে করে মাটি চেপে ধরা হয়, যেন সেই নিজের সন্তানকে মাটির কোলে শুয়ে দিচ্ছে। প্রতিটি বীজের কণ্ঠস্বর এই সময় মনে হয়, প্রতিটি বীজ যেন বলছে, আমাকে বাঁচতে দাও, আমি মরুভূমিকে বদলে দেব, আমি খিদে মেটাবো। এই প্রকল্প শুধু চাষ নয়, এটা একটি বৈজ্ঞানিক বিপ্লব। এটাই ছিল মরুভূমির বুকে আশার বীজ বপনের একটি গল্প। সব কাজ যখন শেষ হয়, তখন একটা প্রশ্ন মনের মধ্যে জাগে, জল কোথা থেকে আসবে? সাহারা মরুভূমিতে জল মানেই যুদ্ধ। এখানে নদী নেই, হ্রদ নেই, বৃষ্টিও আসে খুব কম। তাই সিদ্ধান্ত নেওয়া হয় মাটির অনেক গভীরে নামতে হবে। নামানো হলো বিশাল বিশাল ড্রিলিং মেশিন। লোহার মোটা মোটা পাইপ সাজানো হয় পাশে। ইঞ্জিন চালু হতেই মরুভূমি কেঁপে ওঠে। ঘুরতে থাকে ড্রিল, ভাঙতে থাকে শক্ত বালু আর পাথর। 100 ফুট, 500 ফুট, 1000 ফুট, কেউ জানে না কোথায় মিলবে এই জল। তবুও থামে না তাদের কাজ। দিন রাত এক করে হাজার হাজার ফুট নিচে খোঁড়া চলতে থাকে, কারণ এই জলের উপরেই নির্ভর করছে পুরো স্বপ্ন। মরুভূমিতে বিস্ময়, কারণ এই জলের উপরেই নির্ভর করছে পুরো বিশ্ব। হঠাৎ একদিন ড্রিল করতে করতে মেশিনের শব্দ বদলে যায়। মাটি কেঁপে উঠে, এরপর বিকট শব্দ। মাটির ভিতর থেকে হঠাৎ বেরিয়ে আসে জল। বালির সঙ্গে মিশে জল ছিটকে পড়ে চারদিকে। কেউ ভয়ে পিছিয়ে যায়, কেউ আনন্দে চিৎকার করে ওঠে। শ্রমিকরা দৌড়ায়, হাসে এবং আল্লাহকে ধন্যবাদ দেয়, কারণ সাহারার বুকে মিলছে জীবন। যেখানে এতদিন শুধু শুকনো বালি ছিল, সেখানে আজ জলের ধারা। এই মুহূর্তটা ছিল পুরো প্রকল্পের টার্নিং পয়েন্ট। এখানেই সবাই বুঝে যায় এবার সত্যি কিছু হতে চলেছে। মরুভূমিতে জল পাওয়া গেলেই শেষ নয়। এখন প্রশ্ন হলো, এই জল মাঠে পৌঁছাবে কিভাবে? এর জন্য তৈরি করা হয় অত্যাধুনিক পাম্প স্টেশন। সৌর প্যানেল বসানো হয় মরুভূমির বুকে। সূর্যের আলোতেই চলে পাম্প, বিদ্যুৎ লাগে না, খরচ কমে যায়। এরপর বসানো হয় বিশাল পাইপলাইন। মাইলের পর মাইল পাইপ মাটির নিচে বসানো হয়। এই পাইপ দিয়ে জল পৌঁছায় খামারের প্রতিটি কোণায়। এরপর চালু হয় ড্রিপ ইরিগেশন ব্যবস্থা। মাটির উপর পাতলা পাইপে ছোট ছোট ছিদ্র, যেখান দিয়ে ফোঁটা 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 প্রতিটি গাছের গোড়ায় নির্দিষ্ট পরিমাণ জল, না বেশি না কম, এক ফোঁটাও নষ্ট হয় না। এটাই আধুনিক কৃষির শক্তি। মরুভূমির রূপান্তর। এই জল পৌঁছানোর পর ধীরে ধীরে বদলাতে থাকে মাঠ। শুকনো মাটি নরম হয়ে যায়, গাছ সবুজ হয়ে যায়, পাতায় ফিরে আসে প্রাণ। যেখানে আগে ফাটল ছিল, এখন সেখানে আর্দ্রতা। যেখানে ধুলো উড়ত, এখন সেখানে সবুজ ঢেউ। এই জলেই হয়ে ওঠে পুরো প্রকল্পের হৃদয়, পুরো স্বপ্নের শ্বাস, পুরো বিপ্লবের শক্তি। শুরুর দিকে এই গাছগুলো ছিল খুবই দুর্বল, হালকা বাতাসেও দুলে যেত। রোদের তাপে শুকিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই শ্রমিকরা প্রতিদিন এই চারাগুলোর পাশে বসে পড়ত, হাত দিয়ে মাটি ছুঁয়ে দেখত, ভিজে আছে তো, নরম আছে তো, যেন একজন মা নিজের শিশুর কপাল ছুঁয়ে দেখে। মাটি আলগা করা শিকড়কে শক্ত করে কিছুদিন পর চারাগুলো একটু বড় হতেই শুরু হয় পরের কাজ। গাছের চারপাশে মাটি আলগা করা। শ্রমিকরা হাতে কোদাল ও লেবার দিয়ে একটার পর একটা গাছের পাশে বসে পড়ে। আস্তে আস্তে মাটি খোঁচায়, ঝুরঝুরে করে, বাতাস ঢোকার পথ তৈরি করে, কারণ শক্ত মাটিতে শিকড় ঠিকভাবে বাড়তে পারে না। এরপর শুরু হয় রোগ নির্ণয়ের পালা। ডায়েরিতে লেখা ভবিষ্যৎ গাছ বড় হওয়ার সাথে সাথে শুরু হয় আরেক গুরুত্বপূর্ণ কাজ, গাছের স্বাস্থ্য পরীক্ষা।
কৃষি বিশেষজ্ঞরা মাঠে আসেন ডায়েরি ও ট্যাবলেট হাতে। একটার পর একটা গাছ দেখেন পাতার রং ঠিক আছে কিনা, কোথাও দাগ পড়েছে কিনা, পোকা লেগেছে কিনা, তারপর ডায়েরিতে লিখেন। এই তথ্য অনুযায়ী পরের ব্যবস্থা নেওয়া হয়, যেন একজন ডাক্তার রোগীর রিপোর্ট লিখছে। ধীরে ধীরে পুরনো গাছ হওয়া সময় গড়ায় চারাগুলো আর ছোট থাকে না, ডাল বেরোয়, পাতা বেরোয়, রং গাঢ় সবুজ হয়ে ওঠে। সারি ধরে দাঁড়িয়ে থাকে শত শত গাছ। দূর থেকে তাকালে মনে হয় সবুজ সমুদ্র বালির মাঝে ভেসে আসে। যেখানে একসময় ছিল শুধু ধুলো আর শূন্যতা, আর সেখানেই জীবনের উৎসব। এই চারাগুলো যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলো, পাতা গাঢ় সবুজ হলো, ডালপালা ছড়াতে লাগলো, তখন শুরু হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গাছকে রক্ষা করার লড়াই। কারণ এই সময় একটু অসাবধানতা মানেই পোকার আক্রমণ, রোগের বিস্তার, পাতা ঝরে পড়া। তাই একদিন সাহারার নীল আকাশে ভেসে উঠে ছোট ছোট ড্রোন, পাখির মতো উড়ে। ড্রোনগুলো সারি ধরে মাঠের উপর ঘোরে। ড্রোনের ভিতর থাকে পুষ্টিকর তরল, রোগ প্রতিরোধক ওষুধ, বিশেষ স্প্রে দ্রবণ। নির্দিষ্ট হিসেব অনুযায়ী ফোঁটা ফোঁটা করে প্রতিটি গাছের উপর স্প্রে করা হয়, একটা গাছও বাদ পড়ে না। ড্রোন শুধু স্প্রে করে থামে না, এর ভিতরে থাকে ক্যামেরা। এই ক্যামেরায় প্রতিটি পাতার ছবি উঠে, প্রতিটি দাগ ধরা পড়ে, প্রতিটি দুর্বল গাছ চিহ্নিত হয়। 24 ঘন্টা নজরদারি চলে। কোথাও কোনো সমস্যা দেখা হলেই কন্ট্রোল রুমে অ্যালার্ট হয়। তারপর সঙ্গে সঙ্গে ব্যবস্থা। যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন, সেখানে প্রযুক্তি পৌঁছে যায় সহজেই। এইভাবেই গাছগুলো পায় ডিজিটাল পাহারা। এখানে কোনো গাছ অবহেলিত নয়, প্রতিটি গুরুত্বপূর্ণ, প্রতিটি ভবিষ্যৎ। মাসের পর মাস অপেক্ষার পর অবশেষে আসে সেই মহাক্ষণ, ফসল তোলার দিন। এই দিনটার জন্যই এত শ্রম, এত ঘাম, এত ত্যাগ। ভোর হতেই মাঠে নামে হারভেস্টিং মেশিন। মেশিনের দাঁত মাটির ভিতরে ঢুকে পড়ে। ধীরে ধীরে মাটি উল্টে যায়, আর বেরিয়ে আসে শত শত হাজার হাজার চীনাবাদাম। মাটির নিচে লুকিয়ে থাকা সোনার মতো ফসল আজ আলো দেখে। শ্রমিকরা আনন্দে চিৎকার করে উঠে। কেউ বলে আমরা পেরেছি। একটার পর একটা বস্তায় ভরা হয় বাদাম। ট্রাকে করে পাঠানো হয় ফ্যাক্টরিতে, যেখানে শুরু হয় নতুন একটি অধ্যায়। আধুনিক মেশিনে পরিষ্কার, বড় ড্রায়ারে শুকনো, আকার অনুযায়ী গ্রেডিং, উন্নত প্যাকেটিং। প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকে সাহারা থেকে এসেছে। মরুভূমির বুকে জন্ম নেওয়া বাদাম এখন পৌঁছে যায় সারা বিশ্বের বাজারে, বিদেশের সুপারমার্কেটে, বিশ্বের নানা দেশে। যেখানে একসময় ছিল শুধু বালি, আজ সেখানে উৎপাদন শিল্প মরুভূমি হয়ে ওঠে আয়ের উৎস। সাহারা থেকে বিশ্বে বিজয়ের বার্তা। কয়েক বছর আগেও যে সাহারা ছিল নিঃশব্দ, নির্জন, নিরাশার প্রতীক, আজ সেই সাহারা সবুজ সজীব, সম্ভাবনার প্রতীক। এই প্রকল্পের ফলাফল হাজার হাজার মানুষের চাকরি, কৃষকদের স্থায়ী আয়, দেশের খাদ্য নিরাপত্তা, বিদেশে রপ্তানি, মরুভূমির সবুজায়ন। একজন শ্রমিক বলে, আগে এখানে কাজ ছিল না, আজ আমরা বাঁচার সুযোগ পেয়েছি। একজন যুবক বলে, আমি আর শহরে যেতে চাই না, আমার ভবিষ্যৎ এখানেই। এই প্রকল্প প্রমাণ করে দেয়, যদি নেতৃত্ব সৎ হয়, যদি পরিকল্পনা শক্ত হয়, যদি প্রযুক্তি আধুনিক হয়, আর যদি মানুষের মনোবল অটুট থাকে, তাহলে মরুভূমিও হার মানে। সাহারা আজ বিশ্বকে বলে, আমি আর মৃত নই, আমি এখন ভবিষ্যৎ।